আমরা কম্পিউটারে ফোল্ডার বানাবো কিভাবে? ফোল্ডার বানানোর জন্য কম্পিউটারের হোম স্ক্রিনের একটি ফাঁকা অংশ নির্বাচন করতে হবে এবং সেখানে মাউসের কার্সারটি রেখে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর একটি অপশন শো করবে, সেখানে আমরা নিউ অপশানে মাউসটি নিয়ে যাব। নিউ অপশানে মাউসটি নিয়ে যাওয়ার পর একটি ফোল্ডার অপশন দেখতে পাবো। সেই ফোল্ডারে মাউসের কার্সারটি নিয়ে গিয়ে মাউসের লেফট ক্লিক বা বাম দিকের ক্লিকটি ক্লিক করলে ফোল্ডারটি ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা এই ফোল্ডারে নিজেদের নাম লিখতে পারি বা অন্য কিছু লিখতে পারি। ফোল্ডারটি তৈরি করার সঙ্গে সঙ্গে এখানে নিউ ফোল্ডার লেখা শো করবে এবং নিউ ফোল্ডার লেখাটি সম্পূর্ণভাবে সিলেকশন করা থাকবে নীল কালার দিয়ে। আমরা প্রথমে কিবোর্ডের ব্যাক পেজ ক্লিক করে এটাকে মুছে দেব। আমি এখানে ভার্চুয়াল কিবোর্ড দিয়ে কিভাবে নাম লিখতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। যদিও এই কিবোর্ডটি এখানে থাকে না, এটা সার্চ করে নিয়ে আসতে হয়। এটা তোমাদের দরকার পড়বে না, তোমরা এটা কিবোর্ড ইউজ করে এখানে নামটি লিখবে। এবার আমি যদি প্রথমে বড় হাতের টাইপ করতে চাই তাহলে শিফট ক্লিক করতে হবে। করার পরে আমরা অক্ষরগুলো বড় হাতের পাবো, তারপরে অটোমেটিক্যালি ছোট হাতের হয়ে যাবে। যদি আমরা কন্টিনিউ বড় অক্ষরের লিখতে চাই তার জন্য ক্যাপ লক অন করে দিলে এখানে সমস্ত ওয়ার্ডগুলো ক্যাপিটালে হয়ে যাবে। ফোল্ডারের নামটি ক্লিক করার পর আমরা বাইরে ক্লিক করে দিলে আমাদের ফোল্ডারে নামটি শো করবে। এইবার আমরা ফোল্ডারটি ওপেন করব। ফোল্ডারটি ওপেন করার দুটো প্রসেস রয়েছে। প্রথম প্রসেস হলো মাউসের কার্সারটি ফোল্ডারের উপর নিয়ে গিয়ে রাইট ক্লিক করলে ওপেন অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা ওপেন অপশানে ক্লিক করলে ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। এখানে যেহেতু ফোল্ডারের মধ্যে কোনো ফাইল বা অন্য কিছু নেই, তার জন্য এখানে দিস ফোল্ডার ইজ এমটি বা ফোল্ডারটি খালি দেখাচ্ছে। এবার ফোল্ডার ওপেন করার দ্বিতীয় প্রসেস দেখাবো। এখান থেকে আমি কেটে দিলাম। ফোল্ডারটির দ্বিতীয় প্রসেস হলো ফোল্ডারটির উপরে মাউসের কার্সারটি রেখে মাউসের লেফট বাটন দুবার পরপর ক্লিক করলে ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। এবার ফোল্ডারটি আমরা ওপেন করলাম। ফোল্ডারের মধ্যে কিভাবে ফাইল ক্রিয়েট করব এবং ফাইলটি সেভ করব আমি এখানে দেখাবো যে ওয়ার্ড ফাইল কিভাবে ওপেন করতে হয়। তার জন্য মাউসটি এই ফোল্ডারের মধ্যে রেখে যেখানে ফোল্ডারের নাম শো করছে, আমি নিজের নাম লিখেছি সেই নামটাই শো করছে, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে অপশন শো করবে। আবার আমরা নিউ অপশানে চলে যাব। নিউ অপশানে যাওয়ার পর এখানে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট, এটা বিভিন্ন ভার্সানে বিভিন্ন রকম থাকে, কিন্তু আমরা অফিস ওয়ার্ড ডকুমেন্ট এই লেখাটা দেখতে পাবো এবং এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টটি তৈরি হয়ে যাবে। এখানে ওয়ার্ড ডকুমেন্ট হিসাবে রাখতে পারি বা পুরোটা যেমন আছে তেমন রাখতে পারি। এখানে আমরা যা লিখবো সেরকমই থাকবে। এবার আমরা দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিভাবে ওপেন করব। এবার আমরা এখানে আবার মাউসটি রাখবো ফাঁকা অংশে, রাইট ক্লিক করব, নিউ অপশানে যাব। নিউ অপশানে গিয়ে নিচের দিকে দেখব মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তাহলে এই মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে গিয়ে ক্লিক করে দেব, লেফট ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ওপেন হবে।
এখানে আমরা এটাকে নাম সিলেক্ট করে দিতে পারি, বাকিটা মুছে দিলাম। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই দুটো আমরা এখান থেকে তৈরি করলাম। এই দুটো অটোমেটিক্যালি কিন্তু এখানে সেভ হয়ে গেল, কিন্তু এর মধ্যে কোনো কিছু নেই, অর্থাৎ কোনো ডেটা নেই। এবার কিছু লিখতে গেলে তার জন্য আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই দুটোর মধ্যে আমরা আমাদের কাজ অনুযায়ী কাজ করতে পারব। এবার ওয়ার্ড ডকুমেন্টে আমরা কিভাবে টাইপ করব, কিভাবে বোল্ড করব, কিভাবে ইটালিক করব, সেগুলো একের পর এক দেখাবো। প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করার জন্য দুরকম প্রসেস রয়েছে। এর উপরে মাউসটি রেখে লেফট বাটন দুবার ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তা না হলে, আমি এটা কেটে দিয়ে আবার দেখাচ্ছি, তা না হলে ওয়ার্ড ডকুমেন্টের উপরে রাইট ক্লিক করে ওপেন অপশনটি খুঁজে নিয়ে ওপেন করলে এটা ওপেন হয়ে যাবে। এবার এখানে একটি সাদা পৃষ্ঠার মতো অংশ শো করবে, যেমন আমরা খাতাতে লিখি। এখানে উপরের অংশটাকে বলা হয় হেডার আর নিচের অংশটাকে বলা হয় ফুটার। কিন্তু এখানে হেডার এবং ফুটারটি চোখে দেখা যায় না। হেডার এবং ফুটারের নিচের অংশ থেকে আমরা লিখতে পারি। হেডার ফুটার দেখার জন্য কি করতে হবে, এই উপরের দিকে এই মাউসের কার্সারটি রেখে ডবল ক্লিক করলে এই হেডার অপশনটাই শো করবে। ডবল ক্লিক বলতে লেফট ক্লিক দুবার পরপর ক্লিক করতে হবে। আবার নিচের দিকে গেলে ফুটারটা দেখতে পাবো। আবার যদি আমরা আগের অবস্থায় ফিরে যেতে চাই, তাহলে সেই মেন বডিতে বা ওয়ার্ড ডকুমেন্টের সাদা অংশে দুবার ক্লিক করলে অটোমেটিক আমরা আগের অংশে ফিরে যেতে পারবো। এবার এখানে আমরা কিছু লিখতে চাইলে লিখতে পারবো। এবার এখানে আমাদের একটু পরিচিতি দেখাই, যে উপরে রয়েছে হোম, তারপরে রয়েছে ইনসার্ট। হোম থেকে আমাদের বিভিন্ন কাজ করা হয়। এখানে ফন্ট, বিভিন্ন ফন্ট গুলো দেখতে পাই। তার পাশে আছে ফন্ট সাইজ, এটা হচ্ছে বোল্ড, এটা হচ্ছে ইটালিক, এটা হচ্ছে আন্ডারলাইন। প্রত্যেকের বিভিন্ন কাজ রয়েছে। এটা রয়েছে লেফট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে সেন্ট্রাল অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে জাস্টিফাইড অ্যালাইনমেন্ট। উপরের অপশনগুলো থেকে আমরা বুলেটস বিভিন্ন সিলেক্ট করতে পারবো। তার পাশে রয়েছে নাম্বারিং, নাম্বারিং লাইব্রেরি, আমরা কিভাবে নাম্বারিং গুলো দিতে পারবো। তার পাশে কারেন্ট লিস্ট, এগুলো করতে পারবো। এখান থেকে আরো অনেক অপশন আছে, মূলত আমাদের এই নর্মাল অপশনগুলো কাজে লাগে। দ্বিতীয়ত হচ্ছে ইনসার্ট। ইনসার্টে গেলে আমরা এখান থেকে টেবিল তৈরি করতে পারবো, এখান থেকে টেবিলগুলো তৈরি করতে পারবো, পিকচার অ্যাড করতে পারবো। এখান থেকে বিশেষ কথা হচ্ছে পেজ নম্বর দিতে পারবো, এখান থেকে আমরা পেজ নম্বর দিতে পারবো। এবার আমি একটার পর একটা দেখাচ্ছি যে টাইপ করার পরে কিভাবে এগুলো চেঞ্জ করা হয়। উপরে এই যে অংশটা স্কেলের মতো অংশ একটা দেখাচ্ছে, এটা আমি কমাতে বাড়াতে পারি। এই যে উপরে একটা স্কেলের অংশটা দেখাচ্ছে, এই স্কেলটা অন করে রেখে কাজ করা বেশি সুবিধাজনক। এটা অন করতে গেলে ভিউ অপশানে যেতে হয়। ভিউ অপশানে গিয়ে এই রুলার, এটাকে অফ থাকলে অন করে নিতে হয়। অনেক সময় কম্পিউটারে এই অপশান অন করা থাকে, তার জন্য এই ভিউ অপশানে গিয়ে এগুলো অফ করে দিতে হয়। সচরাচর রুলারটা আমাদের কাজে লাগে। আবার আমরা হোমে ফিরে গেলাম। আর উপরে যে ছোট্ট বটনটি রয়েছে, এটা হচ্ছে সেভ বটন। আর না হলে আমরা কোনো কিছু লেখার পর কন্ট্রোল এস প্রেস করলে সেভ হয়ে যাবে। অর্থাৎ আমরা শর্টকাট কি ব্যবহার করব, কন্ট্রোল এস, তাহলে আমাদের সেভ হয়ে যাবে। এখন আমি দেখাবো যে আমরা টাইপ করার পরে টাইপের বিষয়বস্তুগুলো কিভাবে চেঞ্জ করব। টাইপের বিষয়বস্তু চেঞ্জ করার জন্য আমরা যদি এর উপরে মাউসটি ক্লিক করি, দেখতে পাবো যে ফন্ট আছে ক্যালিব্রি এবং ফন্টের সাইজ আছে 11। তাহলে আমরা প্রথমে এই সেন্টেন্সগুলোর
ফন্ট চেঞ্জ করে দেখাবো। ফন্ট চেঞ্জ করার জন্য আগে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে এখান থেকে ক্লিক করতে হবে। করলে আমরা যে ফন্টটি রাখতে চাইছি সেই ফন্টটি এখান থেকে নিতে পারবো। যে ফন্ট যার যেমন ইচ্ছা এখান থেকে ফন্টগুলো আমরা চুজ করতে পারবো। তা না হলে কোনো ফন্ট যদি উল্লেখ করা থাকে পরীক্ষার খাতার ক্ষেত্রে, তাহলে সেই ফন্টটি দেখে দেখে আমরা এখানে টাইপ করব। যদি এই ফন্টটা থাকে, যেমন টাইমস নিউ রোমান, এটা আমরা টাইপ করে এন্টার করলে এখানে টাইম নিউ রোমান হয়ে যাবে। কিন্তু এখানে বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন সাইজের হয়ে আছে, তার জন্য সাইজটা চেঞ্জ করার জন্য যে সাইজ বলে দেওয়া থাকবে সেখান থেকে আমরা এখানে এই সাইজে যাব, ফন্ট সাইজ, গিয়ে এখানে আমরা নিজস্ব যে সাইজ বলা থাকবে সেই সাইজ বা নিজের মতো করে সাইজ বাড়াতে কমাতে এখান থেকে পারব। এটা গেল ফন্ট আর ফন্টের সাইজ চেঞ্জ করা। এবারে আসি এই ওয়ার্ডগুলোকে বোল্ড করব কিভাবে। তাহলে আমরা জানি বোল্ডের চিহ্ন এটা, কন্ট্রোল বি। তাহলে আমরা যে কোনো একটি ওয়ার্ড যদি বোল্ড করতে চাই তাহলে একটি ওয়ার্ড সিলেক্ট করব আগে। প্রথমে একটি ওয়ার্ড সিলেক্ট করব, তারপরে এখানে বোল্ডে ক্লিক করব, করলে বোল্ড হয়ে যাবে। না হলে মনে করো আমরা এডুকেশন ওয়ার্ডটাকে বোল্ড করতে চাইছি, এটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, সিলেক্ট করার পরে কন্ট্রোল সি কপি, পেস্ট করলাম, এখান থেকে সিলেক্ট করলাম, করে এটা বোল্ড করলাম। এইভাবে আমরা কোনো ওয়ার্ডকে সহজে বোল্ড করতে পারি। এবার এটাকে যদি আমরা আন্ডারলাইন করতে চাই তাহলে এটাকে আমরা আন্ডারলাইন করতে পারি, সিলেক্ট করার পরে আন্ডারলাইন। আবার যদি ইতালিক করতে চাই ইতালিক, এখান থেকে এগুলো করা যায়। আবার যদি পুরো সেন্টেন্সটাকে করতে চাই তাহলে আমরা পুরো সেন্টেন্সটাকে বা পুরো প্যারাগ্রাফটাকে বা কোনো একটা সেন্টেন্স করতে চাইলে করতে পারি, কোনো একটা ওয়ার্ড করতে চাইলে করতে পারি, কোনো মাঝখানের ওয়ার্ড বললে সেও করতে পারি, আন্ডারলাইন, বোল্ড, ইতালিক। আবার পুরো প্যারাগ্রাফটাকে যদি করতে বলে সেটাও করতে পারি, বোল্ড, ইতালিক, আন্ডারলাইন, এইরকম। আবার যদি ভুল করে করেও ফেলি কন্ট্রোল জেড ক্লিক করলে আমাদের আবার আগের অবস্থায় ফিরে আসবে। এবার আমরা বুঝবো কি করে যে কোন ওয়ার্ডটা বোল্ড বা ইতালিক হয়ে আছে। আমরা যদি এই ওয়ার্ডের উপরে মাউসটাকে ক্লিক করি তাহলে এখানে আমাদের দেখাবে যে এখানে বোল্ড নেই। যদি এই নন ফরমালে ক্লিক করি এখানে দেখাবে যে এটা বোল্ড, ইতালিক, আন্ডারলাইন তিনটেই হয়ে আছে। আবার যদি এডুকেশন শব্দটা ক্লিক করি তাহলে বোল্ড, আন্ডারলাইন, ইতালিক সব শো করবে। এবার আমাদের দেখবো যে অ্যালাইনমেন্ট কিভাবে সেট করে। অ্যালাইনমেন্ট, তাহলে অ্যালাইনমেন্ট সেট করার জন্য আমরা এটা পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করতে পারি, করে এটা লেফট অ্যালাইনমেন্ট যেই সিলেক্ট করব, পুরো প্যারাগ্রাফটা যখন সিলেক্ট করব, আর না হলে এমনি করলেও হবে। আর সব থেকে বেটার অপশন হয় সিলেক্ট করে করা। সিলেক্ট করার পরে দেখতে পাবো যে অ্যালাইনমেন্টটা লেফট হয়ে আছে। আমাদের পরীক্ষার খাতায় যেমন বলবে তেমনটাই করব। এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, ক্লিক করলে চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যালাইনমেন্ট। আবার রাইট অ্যালাইনমেন্ট করলে রাইট ডান দিক থেকে হচ্ছে, আবার জাস্টিফাই করলে দুদিকে সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ লেফট অ্যালাইনমেন্টের কাজ হলো লেখাগুলো বাম দিকে জড়ো হওয়া, সেন্টার অ্যালাইনমেন্টের কাজ হলো লেখাগুলো মাঝখান বরাবর শো করা বা দেখানো, রাইট অ্যালাইনমেন্টের কাজ হলো লেখাগুলো ডান দিক থেকে লেখা, আর জাস্টিফাই অ্যালাইনমেন্টের কাজ হলো লেখাগুলো উভয় দিকে সমানভাবে দেখানো। এবং আমরা রিসার্চ আর্টিকেল বা বিভিন্ন রকমের বই, জার্নাল এগুলোতে আমরা জাস্টিফাই অ্যালাইনমেন্ট বেশি ব্যবহার করে থাকি। এবার এখানে দেখাবো যে এদের মধ্যে বিশেষ কিছু ওয়ার্ডকে আমরা বা লাইনকে বুলেট দেব। তাহলে আমরা আগে প্যারাগ্রাফটাকে তুলে নিলাম ওখান থেকে, নেওয়ার পরে এই এডুকেশনের বাম দিকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অটোমেটিক মাউসের কার্সারটা উঠবে, করার পরে এখান থেকে বুলেটসে ক্লিক করব। এই বুলেটস যে অ্যারো চিহ্নটা আছে বুলেটসে ক্লিক করব। করার পরে এখানে নান মানে কিছু নয়, যদি এই বুলেটটা দিতে চাই এই বুলেটটা দিতে পারবো, আবার টিক চিহ্ন দিতে চাইলে এটা দিতে পারবো। এই চিহ্ন, যে চিহ্নটা আমি দিতে চাইছি সেই চিহ্নটা এখান থেকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এটা হয়ে গেল। এবার যদি পরপর লাইনগুলো আমরা দিতে চাই, যেখানে ফুল স্টপ শেষ হচ্ছে তার পরেরটা দিতে চাই,
তাহলে এখানে একটা ফুল স্টপ শেষ হচ্ছে, এখানে ইট ইজ ফান্ডামেন্টাল টুলস ফর পার্সোনাল ডেভেলপমেন্ট। তাহলে এখান থেকে আমি যদি এন্টার বাটন প্রেস করি আর একটা বুলেটস হয়ে গেল। অর্থাৎ যেখানে ফুল স্টপ শেষ হচ্ছে সেখান থেকে আমরা এন্টার প্রেস করলে বা এখান থেকে যদি আরেকটা নিতে চাই এন্টার প্রেস করলে আমরা পরের বুলেটস পেয়ে যাব। এইভাবে আমরা সহজে বুলেট চিহ্ন দিতে পারি। আবার নাম্বারিং এর ক্ষেত্রেও সেই একই প্রযোজ্য। এখানে দুবার এন্টার করলাম, করার পরে আর এখানে রাখার পরে যদি একবার এন্টার করি এখানে টিক চিহ্ন দেখাবে, কিন্তু আরেকবার এন্টার করলে সেই টিক চিহ্ন আর দেখাবে না। এবার আমি আবার প্যারাগ্রাফটাকে নিচ্ছি, প্যারাগ্রাফটা নেওয়ার পরে আমি এবার দেখাবো নাম্বারিং কিভাবে করতে হয়। এখান থেকে নাম্বারিং এ গিয়ে যে কোনো একটা পছন্দের নাম্বারিং নিলাম, যে কোনো একটা পছন্দের নাম্বারিং নেওয়ার পরে আমি একটু স্পেস দিয়ে দিচ্ছি, দেওয়ার পর নাম্বারিংটা হয়ে গেল। এবার নাম্বারিংটা হয়ে যাওয়ার পরে এখানে আমরা আবার ফুল স্টপের পরে আরেকটা নাম্বারিং অটোমেটিক চাইছি, অটোমেটিক এন্টার প্রেস করলে অটোমেটিক নাম্বারিংটা হয়। এইভাবে আমরা ওয়ার্ডের বিভিন্ন কাজ সহজে করতে পারি। এবার আমরা দেখব যে এখানে নাম্বারিংটা হয়েছে, যখন এই প্যারাগ্রাফে থাকবো যদি এখানে মাউসটা ক্লিক করি এখানে নাম্বারিংটা চিহ্ন দেখাবে, হাইলাইট হয়ে থাকবে। আবার যদি এখানে ক্লিক করি আবার বুলেট অপশানে এখানে ক্লিক হয়ে থাকবে। অর্থাৎ আমরা উপরের দিকে একটু খেয়াল রাখবো মেনু বারের দিকে যে সেখানে নাম্বারিংটা ঠিকঠাক হচ্ছে কিনা বা বুলেটসটা ঠিকঠাক হচ্ছে কিনা। আবার এই বুলেটসের যদি চেঞ্জ করতে চাই, ভুল করে বুলেটস দিয়ে ফেলেছি, চেঞ্জ করতে তাহলে ডিলিট করার দরকার নেই, এখানে এখানে বুলেটসের উপরে মাউসটা নিয়ে ক্লিক করে দেবো, লেফট ক্লিক করে দেওয়ার পরে এখানে যাব, গিয়ে চেঞ্জ করতে পারি। যেটা চেঞ্জ করবো সেটা অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে। নাম্বারিং এর ক্ষেত্রেও একইভাবে করা যাবে। আবার নাম্বারিং এর উপরে ক্লিক করে নাম্বারিং এ এখানে গিয়ে আমরা যদি এটা চাই বা এটা চাই, যে কোনো চাই সেটা নিতে পারবো। এই গেল ওয়ার্ডের নর্মাল কাজ। এবার এই ওয়ার্ডগুলোকে বড় ছোট যা কিছু সমস্ত কিছু করা যায়, বড় ছোট এখান থেকে আমি বড় ছোট সমস্ত কিছু কাজ করা যায়। এবারে আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে পেজ নম্বর দেখানো। পেজ নম্বর করতে পেজ নম্বর দেখানো, পেজ নম্বর দেওয়ার জন্য আমরা ওয়ার্ডের একটা সাদা অংশে মাউসটা ক্লিক করে রাখবো, রাখার পরে ইনসার্ট বাটনে ক্লিক করব। ইনসার্ট বাটনে ক্লিক করার পর এখানে পেজ নম্বর অপশনটা দেখতে পাবো। পেজ নম্বর অপশানে এখানে যে অ্যারো চিহ্ন রয়েছে এখানে মাউসের লেফট বাটন ক্লিক করব, করার পরে পেজ নম্বর অপশানগুলো শো করবে। পেজ নম্বর অনেকভাবে দেওয়া যায়, টপ অফ পেজ, বটম অফ পেজ, পেজ মার্জিং। আমাদের মূলত টপ অফ পেজ মিন্স পেজ নাম্বারটা উপরে দিতে পারি, আর বটম অফ পেজ মিন্স পেজ নাম্বারটা নিচে দিতে পারি। আমরা এখানে নিচে দেখি, আমি এখানে নিচে কিভাবে পেজ নম্বর দেব সেটা দেখাবো। এবার বটম অফ পেজে মাউসটি রাখলে এর আবার অনেক রকম স্যাম্পেল শো করবে, সেখানে আমরা যেটা চাইছি সেটা দিতে পারি। প্রচুর স্যাম্পেল রয়েছে, সচরাচর আমরা নর্মালি এটাই প্লেন পেজ নম্বরটা ব্যবহার করি। প্লেন মাঝখানে ব্যবহার করতে পারি, ডান দিকে ব্যবহার করতে পারি, বাম দিকে ব্যবহার করতে পারি। তা আমি এটা মাঝখানে ব্যবহার করে দেখাবো। যখন ক্লিক করব ওর উপরে লেফট ক্লিক, অটোমেটিক্যালি পেজ নম্বরটা শো করছে। তাহলে এখানে যখন পেজ নম্বরটা শো করছে, তাহলে এখানে শো করছে কিন্তু 1 নম্বর। এবার এখানে ডবল ক্লিক করার পরে এটা ওপেন হচ্ছে। আবার আমি ওয়ার্ডের উপরে ডবল ক্লিক করলে এটা ওপেন হবে, তাহলে পেজ নম্বরটা দেখতে পাচ্ছি। আবার এই পেজ নম্বর অন্যভাবে দেওয়া যায়, যেমন পেজ নম্বরের ফরম্যাট। তাহলে তার জন্য কি করব, এখানে ক্লিক করব, করে আবার ইনসার্টে যাব, গিয়ে পেজ নম্বরে ক্লিক করব, করে ক্লিক করার পরে পেজ নম্বর ফরম্যাট অপশন শো করবে। ফরম্যাট পেজ নম্বর অপশানে ক্লিক করার পর এখানে পেজ নম্বর ফরম্যাট দেখতে পাবো। এখানে অনেকগুলো ফরম্যাট আছে। পরীক্ষার খাতায় এই ধরনের ফরম্যাটগুলো দিয়ে থাকে, যেমন রোমান, এটা রোমান পেজ নম্বর, এটা নাম্বারিং পেজ নম্বর। তা রোমান যদি বলে দেওয়া থাকে তাহলে রোমানে যদি ক্লিক করে ওকে করে দিই তাহলে অটোমেটিক্যালি রোমান হয়ে যাবে। এইভাবে আমরা পেজ নম্বরগুলো সেট করব। এই গেল মাইক্রোসফট অফিসের বেসিক জিনিস। নিজেরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে আরো সহজে এই অফিসের সমস্ত দিক বুঝতে পারবে। এবার আমি প্রথমে যেটা বলেছিলাম এই রুলারটা কেন নিলাম,
রুলারের অনেকটা কাজ আছে। এই রুলারটা সুবিধা হলো উপরে যে রুলার মেনু দেখাচ্ছে সেই রুলার মেনুতে এই ডান দিকে এই যে একটা সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা থেকে যদি আমি সরিয়ে এদিকে নিয়ে আসি তাহলে ওয়ার্ডটা একদম ছোট হয়ে গেল। আবার আমি অর্থাৎ এখানে আমি পেজের কতটা অংশ জুড়ে লিখছি সেটা রুলারটাকে আমি কমিয়ে বাড়িয়ে ঠিক করতে পারি, সেট করতে পারি। এটা হচ্ছে আমাদের সুবিধা। আবার এই দিকের যে রুলারটা রয়েছে, বাম দিকের যে রুলারটা আছে, এটা আমি মার্জিনটাকে উপরে তুলতে পারি, মার্জিনটাকে নিচে নামাতে পারি। অর্থাৎ আমি কোথা থেকে শুরু করছি লেখাটা। উপরে অনেকটা ফাঁকা অংশ রেখে শুরু করতে পারি, আবার উপর তুলে দিয়ে কম ফাঁকা অংশ রেখে লিখতে পারি। এইভাবে আমরা রুলারটাকে অদল বদল করে আমরা আমাদের লেখাটাকে চালিয়ে যাই। এই হচ্ছে রুলারের কাজ। সেই জন্য আমরা রুলারটাকে প্রথমে দেখে নিলাম। রুলারটা আবার কোথা থেকে যায়? রুলারটার জন্য ভিউ অপশনে যেতে হয়। গিয়ে রুলার এই অপশনটা ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। আবার যদি বন্ধ করে দিই তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো না যে আমি কতটুকু, আমি যদি আরেকটু বাড়াতে চাই কমাতে চাই তখন খুব অসুবিধা। যার জন্য রুলারটা অন করে নিতে হয়। নিলে বাড়ানো কমানোটা খুব সহজে করা যায়। এই হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফান্ডা। এইবার আমরা সেভ করাটা দেখাবো। এতক্ষণে আমি কাজটা করে গেছি, সেভ অপশনে একবারও ক্লিক করিনি। এখানে গিয়ে যদি সেভ বাটনে ক্লিক করি বা কন্ট্রোল এস শর্টকাট ক্লিক করি তাহলে সেভ হয়ে যাবে। আমি একবার সেভ বাটনে ক্লিক করলাম, করলে অটোমেটিক্যালি সেভ হয়ে গেল। এবার ভুলবশত যদি আমরা সেভ না করি তাহলে কি হবে? আমি আর একটু কিছু লিখলাম, লেখার পরে সেভ করলাম না, কেটে দিলাম। যখন এটা কেটে দেব, ক্লোজ করব, তখনই ওয়ার্ড থেকে একটা ওয়ার্নিং দেখাবে যে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জ টু ওয়ার্ড ডকুমেন্ট, ইয়েস, নো, ক্যান্সেল। যদি আমরা নো করি তাহলে আমাদের সমস্ত কাজ মুছে যাবে বা যতদূর সেভ ছিল সেই পর্যন্ত থাকবে। তাহলে আমরা এটা সবসময় ইয়েস করব, তাহলে অটোমেটিক্যালি ওয়ার্ড ডকুমেন্টটা অফ হয়ে যাবে। এইবার আমরা ওয়ার্ড ডকুমেন্টটা খুঁজে বের করব কোথায় আছে। তাহলে আমরা ডেস্কটপে আবার ফিরে যাব, কেটে সমস্ত কিছু মেনু অফ করে দেওয়ার পর ডেস্কটপে ফিরে গেলে আবার এই আমার নামের ফোল্ডারটি দেখতে পাবো। ফোল্ডারটি রাইট ক্লিক করে ওপেন করে নেব। ওপেন করলে এই ওয়ার্ড ডকুমেন্ট দেখতে পাবো। প্রথমে আমরা যখন ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করেছিলাম তখন এখানে কিন্তু 0 কেবি ছিল। যেহেতু কিছু কাজ করেছি সেই জন্য এখানে 15 কেবি শো করছে। আবার এটাকে ওপেন করে নেব, ডবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। আমাদের কাজটা সবকিছু ঠিকঠাক আছে। এখানে যা যা কাজ করেছিলাম এখানে সবকিছু ওকে রয়েছে। এইভাবে আমরা ওয়ার্ড ডকুমেন্টটাকে প্রেজেন্ট করব। এবার অনেক সময় হয় কি, উপরে যে এই যে ছোট ছোট 3টে মেনু রয়েছে, একটা কেটে ক্লোজ মেনু, একটা রিস্টোর ডাউন, একটা মিনিমাইজ। আমরা অনেক সময় এখানে ক্লিক করি, করলে ওয়ার্ডটাকে আর খুঁজে পাই না। কিন্তু এই নিচের দিকে যে টাস্ক বারে তাকালে আমরা এই টাস্ক বারে এই ওয়ার্ডটা ফাইলটা পেয়ে যাব। এই টাস্ক বারে ওয়ার্ড ফাইলে ক্লিক করলে আবার ওপেন হয়ে যাবে। আবার যদি এরকম ক্লিক করি তাহলে এরকম শো করবে। কিন্তু এই যে ম্যাক্সিমাইজ অপশনে ক্লিক করলে আবার এটা আমাদের আগের অবস্থায় ফিরে আসবে। এইভাবে আমরা ওয়ার্ডটাকে কন্ট্রোল করতে পারি। আজকের এই পর্যন্ত। থ্যাংক ইউ।